ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। সাইবার চোখে অশ্রুরা ভিড় করেছে। এত ভালোবাসাও বুঝি নসিবে ছিল। মনে মনে আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করে নিল। মিনমিনে গলায় বলল, আমি খেয়ে নিব আর নিজের খেয়ালও রাখবো, আপনি চিন্তা করবেন না। আপনি খেয়েছেন? সাইবার কথা শুনে মিচকি হাসলো ফারহান। সাইবার প্রশ্নের উত্তর না দিয়ে নেশালো গলায় বলল, সুন্দর লাগছে বউ, ঠিক আমার স্বপ্নের মতো। সাইবার থতমত খেয়ে গেল, বোকা গলায় বলল, হ্যাঁ আপনি? সাইবা কথা শেষ করার আগেই হুড়মুড় করে সাইবার রুমে ঢুকে পড়ল লিজার মা মিসেস সাহানা। তার পেছনে লিজা আর ফাইজাও এসেছে। ফাইজা বিরক্তিতে মুখ কুঁচকে রেখেছে আর লিজা ন্যাকা কান্না করে যাচ্ছে। সাইবা এতগুলো মানুষকে একসাথে দেখে হকচকিয়ে গেল। ফারহান লাইনে আছে বেমালুম ভুলে গিয়ে মিসেস সাহারার সামনে গিয়ে তাকে সালাম দিল। এদিকে ফারহান নিজের ফুপিকে দেখে চোয়াল শক্ত করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। সাহারা বেগম সালামের জবাব দিয়ে সাইবাকে পা থেকে মাথা পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। তার এমন দৃষ্টি দেখে অস্বস্তিতে সাইবা নিজেকে গুটিয়ে নিল। সাহারা বেগম তা দেখে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, কাক ময়ূরের পেখম লাগিয়েছে, এত ভালো সাজার নাটক করছো কেন মেয়ে? কতটা নির্লজ্জ হলে একটা মেয়ের বাগদত্তাকে ফুসলিয়ে ফুসলিয়ে বিয়ে করা যায় তা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। আমি অবাক হয়ে যাচ্ছি তোমাদের মা মেয়ের চাতুকারিতা দেখে। ভোলা ভালা সেজে কিভাবে বড় লোকের ছেলে ফাঁসাতে হয় তা তোমাদের থেকে শেখা উচিত। দুশ্চরিত্রের ছেলে মেয়ে আর কয়জনকে ফাঁসিয়েছ এইভাবে? টাকার এত লোভ থাকলে আমাকে বলতে, টাকা দিয়ে ভরিয়ে দিতাম। আমার মেয়ে থেকে আর ভালোবাসা কেড়ে নিলে কেন? কি দিয়ে ভুলিয়েছ ফারহানকে? এই রূপ দিয়ে? রূপ দিয়ে ফাঁসানো কি তোমাদের পেশা নাকি? সাইবা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সাহারা বেগমের দিকে দৃষ্টি তার। আজ আর কাঁদছে না সেও দেখতে চায় এই মহিলা আর কি কি বলতে পারে। কিন্তু ফাইজা চুপ করে থাকতে পারল না। সাহারা বেগমের কাছে গিয়ে দাঁতের দাঁত চেপে বলল, নিজের জবানে লাগাম দাও ফুপ্পি। কোথায় দাঁড়িয়ে কাকে কি বলছো ভেবে দেখেছো? একটা মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষকে এত নিচু মানের কথা বলতে লজ্জা করলো না তোমার? ছি। তুই চুপ কর। আমি জানি আমি কোথায় দাঁড়িয়ে কথা বলছি। এটা আমারও বাড়ি, তাই আমার বাড়ি এই থার্ড ক্লাস মেয়েকে আমি অ্যালাউ করব না। আর আজ ভাইয়ার সাথে আমার বোঝাপড়া আছে। তুমি ভুল বললে ফুপ্পি, এটা তোমার বাড়ি নয়, এটা আমার বাবার বাড়ি। আমার আব্বু নিজের ইনকামে এই বাড়ি করেছে। আর তোমার নিজের ভাগের সম্পত্তি তুমি অনেক আগেই দাদু ভাইয়ের থেকে লিখে নিয়েছো। আমার বাবার সম্পত্তিতে তোমার কোনো অধিকার নেই। ভাইয়ের বাড়িতে এসেছো বেড়াবে, এটাই তোমার হক। তাই বলে আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির বউকে অপমান করবে, তা আমরা মেনে নেব না। ফাইজার দিকে দাঁত কটমট করে তাকালো সাহারা বেগম। ইচ্ছে করছে এই মেয়েটাকে থাপড়ে সব কয়টি দাঁত ফেলে দিতে। বেয়াদব মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? সেটা নির্ভর করে সেই বড় মানুষটা কে। লিজা তার মায়ের হাত ধরে টানতে টানতে বেরিয়ে যেতে যেতে সাইবার দিকে তাকিয়ে বলল, এই অপমানের বদলা আমি নেব। আমিও দেখে নেব তুমি কিভাবে এই বাড়িতে থাকো। সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমার বাবার অনেক বাড়ি আছে, যেটাতে ইচ্ছা থাকবে। সাইবা এখনো নির্বাক। বিয়ের পরের দিনই এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবতে পারেনি সে। ফারহান কল কেটে আবার কল করলো সাইবাকে। সাইবা নির্লিপ্ত ভঙ্গিতে কল রিসিভ করলো। মন খারাপ হয়েছে? ফারহানের শান্ত গলা শুনে মুচকি হাসলো সাইবা। দৃঢ় গলায় বলল, এইসব ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করলে রানী তার রাজ্য চালাবে কিভাবে? ফারহান শব্দ করে হেসে উঠল। এই অবস্থায় আর পড়তে হবে না, আজের স্থায়ী সমাধান হয়ে যাবে। আমার উপর বিশ্বাস আছে তো? নিজের থেকেও বেশি। খেয়ে নাও, একটু পরে মা আর শোয়েব আসবে, তাদের সাথে ও বাড়িতে চলে যেও। রাত 10টার দিকে আপু গিয়ে নিয়ে আসবে তোমাকে।
আমার এখানে এখন রাত, আমি ঘুম থেকে উঠেই তোমাকে কল করব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফাইজা দুষ্টু হেসে বলল, বাবা এত প্রেম। অনেক। ফুপ্পির কথায় কিছু মনে করো না সাইবা, আর লিজা থেকে একটু দূরে দূরে থেকো। আমি কিন্তু এতটাও ভালো নেই আপু। সানোয়ার সাহেব মুখ কুঁচকে বসে আছেন ড্রয়িং রুমে। তার সামনের সোফায় বসে আছে শাহানা বেগম, ন্যাকা কান্না করে যাচ্ছে। ফারহানা বেগম চোখ মুখ শক্ত করে বসে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ননদ আর ননদের মেয়ের দিকে। দুটোই পাক্কা অভিনেত্রী। তোমার মেয়ে আর ছেলের বউ আমাকে অপমান করেছে ভাই। তোমার মেয়ে বলেছে এটা আমার বাড়ি না, আমার এই বাড়িতে কোনো অধিকার নেই। আরো কত কি বলে অপমান করেছে। বাবা মা বেঁচে থাকলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। তুমি বদলে গেছো ভাই, অবশ্য তোমার কোনো দোষ নেই, মানুষের প্ররোচনায় পড়ে এমন হয়েছো, তা আমি জানি। শেষের কথাটা ফারহানা বেগমের দিকে তাকিয়ে বলল শাহানা বেগম। ফারহানা বেগম আগের মতোই তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার দিকে। সেদিকে চোখ পড়তেই থতমত খেয়ে দৃষ্টি সরিয়ে নিল শাহানা বেগম। শুষ্ক চোখ আঁচল দিয়ে মোছার ভঙ্গি করতেই পানির গ্লাস এগিয়ে দিল ফারহাদ। শাহানা বেগম কৃতজ্ঞতার চোখে তাকিয়ে পানি খেতে নিতেই ফারহাদ বলল, খেতে দেইনি ফুপি, আসলে তোমার চোখে তো পানি ছিল না, তাই মনে হলো তোমার চোখ ভিজিয়ে নেওয়া উচিত। বারবার এভাবে শুকনো মুখ মুছতে থাকলে চামড়া উঠে যেতে পারে। ফারহাদের দিকে কটমট করে তাকালো শাহানা বেগম। সব কয়টা আস্ত বদমাইশ হয়েছে। ফারহাদের কথা শুনে সবাই ঠোঁট চেপে হাসছে। লিজা আর তার মায়ের মুখ অপমানে থমথমে হয়ে আছে। সানোয়ার সাহেব গম্ভীর গলায় ধমক দিলেন সবাইকে। শাহানা বেগমের দিকে তাকিয়ে বললেন, দেখ শাহানা, তুই আমার ছোট বোন, আমি খুব ভালোবাসি তোকে। লিজাকেও নিজের মেয়ের মতোই মনে করি। তুই আমার কাছে যে আবদার করেছিলি আমি চেষ্টা করছি তা রাখার, কিন্তু যেখানে আমার ছেলে আর পরিবারের কেউই রাজি না, সেখানে আমি তো আর তাদের জোর করতে পারি না। সানোয়ার সাহেব কথা শুনে তেতে উঠলেন শাহানা বেগম। রুক্ষ গলায় বললেন, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে ভাই, লিজার বাবা যদি জানে ফারহান বিয়ে করে ফেলেছে তাহলে কি হবে ভাবতে পারছো? সোসাইটিতে সবাই জানে ফারহানের সাথে লিজার বিয়ে ঠিক হয়ে আছে। এখন এসব জানাজানি হলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে ভাই? আমার মেয়েটা কাল থেকে কেঁদে যাচ্ছে, না খাওয়া সব বাদ দিয়ে দিয়েছে। ও যদি ভুলভাল কিছু করে ফেলে তখন এর দায় কে নিবে? আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। শাহানা বেগমের কথার মাঝেই হাই তুলতে তুলতে ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে আদিব। ঘুম ঘুম চোখে ফারহানা বেগমের গা ঘেঁষে বসে পড়ল সে। কিন্তু শাহানা বেগমের শেষের কথাটা শুনে চট করে চোখ খুলে ফেলল। সামনে লিজাকে দেখে গদগদ গলায় বলল, আরে লিজা যে এত সকাল সকাল এখানে কিভাবে? না মানে আমি তো ভাবলাম আজকে সারাদিন তোমার চোখই খুলবে না। কাল যে পরিমাণ এনজয় করেছো, এত ড্রিঙ্কস করো না বুঝলে। যতই বয়ফ্রেন্ডের জন্মদিন হোক না কেন, লিমিট বুঝে করবে। তা ছেলেটা দেখলাম তোমার রুমে নিয়ে যেতে। এমন হুটহাট কারোর সাথে রুমে যাওয়া ঠিক না, মানুষ খারাপ ভাববে। বাই দ্য ওয়ে, এরা তোমার কত নম্বর বিহেভ ছিল? সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদিবের দিকে। লিজা তো পারলে চিবিয়ে খেয়ে ফেলে। শাহানা বেগম আর চোখে মেয়ের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। সবার এমন দৃষ্টি দেখে লিজা আমতামতা করে বলল, কি সব বলছেন? আমি তো লিজার পুরো কথা শেষ হওয়ার আগে আদিব নিজের ফোনে একটা ভিডিও প্লে করে দিল। ভিডিও দেখে লিজার কথা গলায় আটকে গেছে। কপালে সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিয়েছে। কাঁপা কাঁপা চোখে সবার দিকে নজর ঘোরাতেই সবার হিংস্র বাঘের মতো দৃষ্টিতে কাঁপতে লাগলো সে। শাহানা বেগম স্তব্ধ হয়ে গেছে মেয়ের কার্যক্রম দেখে। লিজা উচ্ছৃঙ্খল এটা সে জানে, কিন্তু সে যে এভাবে ছেলেদের সাথে নোংরামো করে বেড়ায় এটা সে জানতো না। সানোয়ার সাহেব নিঃশব্দে উঠে রুমের দিকে চলে গেলেন। ফাইজার ফোনের রিংটন শুনে সবাই দৃষ্টি ঘুরিয়ে তার দিকে তাকালো। ফারহান ভিডিও কল করেছে। ফাইজার রিসিভ করতেই ফারহান তার ফুপ্পির উদ্দেশ্যে বলতে শুরু করলো, আশা করি এবার আর তোমার কোনো অভিযোগ থাকবে না ফুপ্পি। আমার বউকে চরিত্রহীন বলার আগে নিজের মেয়ের চরিত্র খতিয়ে দেখা উচিত ছিল তোমার। আর যাই হোক, ফারহান সাদিক এমন চরিত্রহীন মেয়েকে নিজের জীবনে কোনো দিন জায়গা দিবে না। আমার বউয়ের নখের যোগ্য না তোমার মেয়ে। ওর সামনে যদি কোটিপতি রাজপুত্র ও এনে দাও তাহলেও সে তাদের ছেড়ে আমাকে বেছে নিবে। তাই ফার্দার আমার বউকে
বাজে কথা বলার আগে ভেবে নি। আমি এই কথাগুলো সাইবার সামনে বলতে পারতাম, কিন্তু আমি সাইবার সামনে তোমাদের ছোট করতে চাইনি। আমি আমার বউকে যেমন ভালোবাসি ঠিক তেমনই আমার ফুপি মনিকেও ভালোবাসি। নিজেকে আর আমাদেরকে ওর সামনে ছোট করো না প্লিজ। আমি আশা করব আমার ফুপি আমাকে নতুন জীবনের জন্য দোয়া করে যাবে। আর লিজা, আমার বউ থেকে দূরে থাকবি। আমার বউয়ের আশেপাশেও যেন তোকে না দেখি। বউ নিয়ে আমি আবার একটু বেশি পসেসিভ। আমার বউ যদি চুল পরিমাণও কষ্ট তোর জন্য পায়, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কথাটা মাথায় রাখিস। শাহানা বেগম আর লিজার সাথে কথা শেষ করে ফারহান তার মাকে উদ্দেশ্য করে বলল, সাইবাকে রাতে নিয়ে আসবে আম্মু, আর আজকের ঘটনা যেন আর রিপিট না হয় একটু খেয়াল রাখবে। চিন্তা করো না আব্বু, আমি খেয়াল রাখবো। ফারহানের সাথে আরো কিছু কথা বলে ফাইজাকে ফোন দিয়ে দিল ফারহানা বেগম। ফাইজা ভাইয়ের দিকে হাসি হাসি মুখে তাকাতেই ফারহান গম্ভীর গলায় বলল, আমার বিয়ের গিফট কোথায় আপু? ফাইজা অবাক গলায় বলল, এখন আবার কি গিফট চাই তোর? বড় ভাই আর বড় বোন রেখে ছোট ভাই হয়ে বিয়ে করে ফেলেছিস, আবার গিফট চাইতে লজ্জা করে না তোর? ফারহান স্বাভাবিক গলায় বলল, না, তুমি চাইলে আমাদের হানিমুনের টিকিট গিফট করতে পারো, সেক্ষেত্রে তোমার একটা টিকিটের টাকা বেঁচে যাবে। ফাইজা আহত গলায় বলল, দেখলে ভাইয়া কি নির্লজ্জ। ফারহাদ মুচকি হেসে চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দিয়ে বলল, আরে ওরা কোথায় গেল? অনেকক্ষণ আগেই চলে গেছে। ফারহান আদিবের দিকে তাকিয়ে বলল, এই তুই আমার বোনের পাশে কি করিস? তোকে বলেছি না আপুর থেকে দূরে থাকবি। আদিব আর্তনাদ করে ফাইজার সাথে আরেকটু চেপে বসে বলল, এখনো এক আগুন দূরে আছি, তাতে আমার কলিজায় কালচিটে দাগ পড়ে গেছে। এর চেয়ে বেশি দূরত্ব হলে কলিজা কয়লা হয়ে যাবে, তাই না সোনা? শেষের কথাটা ফাইজার দিকে তাকিয়ে বলতেই ফাইজা চিৎকার করে ওর মাকে ডেকে বলল, তোমার ভাইয়ের ছেলেকে কিছু বলো আম্মু, না হলে আমার হাতে মার খাবে। ফারহাদ খিটখিট করে হেসে উঠল। আদিবের সাথে হাই ফাইভ করে বলল, রহিম রুব্বান ম্যাক্স প্রো ভার্সন তোরা, আমি রাজি, বল কবুল। আদিব তড়িঘড়ি করে বলল, আলহামদুলিল্লাহ কবুল। তুমিও বলো সোনা, আর কতকাল সিঙ্গেল থাকবো? ফারহান হেসে কল কেটে দিল। লাইনে থাকলে তাকেও আজ বকা শুনতে হবে। ফাইজা ভয়ঙ্করভাবে রেগে গেছে। আদিবের কী হাল হবে তা আল্লাহই জানে। সাহেরা বেগম সাহেবার সাথে কথা বলছেন না। এ বাড়িতে আসার পর থেকে এক কথায় গুম হয়ে আছে। সাহেবা অবশ্য কয়েকবার মায়ের রাগ ভাঙানোর চেষ্টা করেছে, কিন্তু ফলাফল শূন্য। শোয়েব মা আর বোনের নীরব যুদ্ধ একমনে দেখে চলেছে, যদিও খুব একটা মাথা ঘামাচ্ছে না সে। মা যদি একবার জানতে পারে বিসিএস ক্যাডারের খবর ফারহানের কাছে সে পাচার করেছে, তাহলে তার পিঠ বাঁচাবে কে সে চিন্তায় কয়েক রাত ধরে ঘুম হচ্ছে না তার মা তো তার পিঠের ছাল তুলে নেবে। শোয়েব ভয়ে ভয়ে একবার সাহেরা বেগমের দিকে তাকালো। তিনি গম্ভীর মুখে নিজের কাজ করছেন। শোয়েবের মুখটা কাদো কাদো হয়ে গেল। মনে মনে বলল, বোন আর দুলা ভাই মিল করাতে গিয়ে না জানি ফোটার আগেই আমার জীবনে কলি ঝরে যায়। এখনো কোনো মেয়ে পড়াতে পারি নাই, বিয়ে করে বাচ্চার বাপ হওয়া তো বাকি। মেয়েদের মন নিয়ে ছিনিমিনি খেলাও বুঝি হলো না। এগুলো হয়তো আমার না হওয়া গার্লফ্রেন্ডগুলোর অভিশাপ। আর কতক্ষণ এভাবে মুখ গোমরা করে বসে থাকবে? একটু পরে তো চলেই যাব, এখন তো একটু কথা বলো। সাহেবার অসহায় গলায় বলা কথাগুলো শুনে সাহেরা বেগমের কোনো ভাবাবেগ হলো না। সে নিজের মনে কাজ করতে করতে বলল, বড় হয়েছো, বিয়েও হয়ে গেছে, বাবার বাড়ি আসবে যাবে, নিজের মতো করে থাকবে, আমাকে আর দরকার পড়বে কেন? সাহেবা মলিন চোখে মায়ের অভিমানী মুখের দিকে তাকিয়ে রইল। এই অভিমানের বরফ কবে গলবে আল্লাহ জানেন। আদিবের গালে বরফ ধরে বসে আছে ফারহানা বেগম। ফাইজার হাতে ভালোই উত্তম মধ্যম খেয়েছে সে। ফারহানা বেগম কয়েক দফা ঝেড়েছে সবাইকে। এক একজন ডাক্তার, বিজনেসম্যান হয়েও বাচ্চাদের মতো ঝগড়া মারামারি করছে। এই দিন দেখার জন্যই বেঁচে আছে সে। ভাগ্য ভালো সাহেবা বাসায় নেই, না হলে কি এক লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হতো। তোমাদের আমার আর কিছুই বলার নেই। তোমাদের থেকে 5 বছরের বাচ্চাও ভালো ম্যানার্স জানে। আমি অবাক হয়ে যাচ্ছি তোমাদের কাণ্ডজ্ঞান দেখে। ফাইজা এখনো রেগে আদিবের দিকে তাকিয়ে আছে। সুযোগ পেলে আরো কয়েক ঘা লাগিয়ে দিবে, তাতে কোনো সন্দেহ নেই। আদিব সবার চোখের আড়ালে ঠোঁট উঁচু করে চুমু দেখাতেই ফাইজা আবার তেড়ে গেল আদিবের দিকে। ফারহানা বেগম ধমকে তাকে ওখানেই থামিয়ে দিল। চোখ রাঙিয়ে বলল,
আরেকবার ওর গায়ে হাত তুললে কালকের মধ্যে দুটোরই বিয়ে দিয়ে দেব। তখন যত পারো চুলোচুলি করো, এখন থেমে যাও। ফারহাদ ও বোনের হাতে কয়েক ঘা লাগিয়ে সোফায় টান হয়ে শুয়ে আছে। ফারহাদের পায়ের দিকে ফাইজা বসে রাগে ফুঁসছে। ফারহাদ পা ফাইজার কোলে তুলে দিয়ে বলল। ফাইজা রেগে তাকাতেই ফারহাদের মলিন মুখ দেখে চুপ করে গেল। যত কিছু হয়ে যাক না কেন, ভাইদের কষ্ট সহ্য করতে পারে না সে। ফারহানের চেহারা দেখে বোঝা যাচ্ছে সে খুব ক্লান্ত। কালকে সারাদিন ফারহানের বিয়ের জন্য খাটাখাটনি করে আবার সকাল সকাল অফিসে চলে যেতে হয়েছে। এখন আবার ফুপির জন্য দৌড়ে চলে আসতে হলো। ক্লান্তিতে অবশ হয়ে আছে শরীর। ফাইজা কোনো কথা না বলে পা টিপতে শুরু করলো। আদিবের যেন এটা একদম সহ্য হলো না। সে ফারহানা বেগমের কাছে অভিযোগের সুরে বলল, দেখলে মনি, মার তো দুজনেই খেয়েছি। দাদাভাইকে তো নামে মাত্র মেরেছে, আর আমাকে সরকারি মাল মনে করে ধুপি ঘাটের কাপড়ের মতো করে ধুয়েছে। এখন ভাইয়ের সেবা করা হচ্ছে। আমি কি বানে চলে ফেসে এসেছি? যদিও আমার পা টিপে দিতে হবে না, হালকা ওটা একটা চুমু খেলেই হবে। ফারহানা বেগম কপাল চাপড়াতে চাপড়াতে চলে গেলেন। এই ছেলেটা সব সময় ফাইজার পেছনে লাগে, এজন্য মারও কম খায় না, তবুও একই কাজ করে। অসভ্য ছেলে, বের হও বাসা থেকে, না হলে বাঘ যে হাড়গুলো ভালো আছে সেগুলোও ভেঙে ফেলবো। ফাইজার ধমকি জানালা দিয়ে ছুঁড়ে মেরে আদিব ওখানেই বসে রইল। ফাইজার দিকে তাকিয়ে দুষ্টু হেসে গান ধরল, তোমার জন্য মরতে পারি সুন্দরী, তুমি আমার গলার মালা। এই যে দেখো, তোমার জন্য আনছি আর শিকোলা। অসহ্য। ফারহাদ চোখ বুজে পড়ে রইল। এখন এদের ঝগড়া দেখার সময় নেই, তার একটু ঘুমানো দরকার। রাত 9টার দিকে ফাইজা আর আদিব সাহেবাদের বাসায় উপস্থিত হলো। সাহেবা তখন টেবিলে খাবার গোছাচ্ছিল। আদিব আর ফাইজাকে দেখে মুচকি হেসে এগিয়ে গেল। ফাইজাকে হালকা জড়িয়ে ধরে কুশল বিনিময় করে খাবার টেবিলে বসিয়ে দিল। আদিবকে যদিও বলা লাগেনি, আদিব নিজ দায়িত্বে বসে গেছে। ফাইজার পরনে কালো বোরখার মতো একটা লম্বা ফ্রক, সাথে হাঁটু পর্যন্ত লম্বা হিজাব। চেহারাও ভালো করে দেখা যাচ্ছে না। আদিব যদিও সাহেবার দিকে তাকাচ্ছে না, তবুও সাহেবা নিজেকে আরেকটু ভালো করে ঢেকে নিল। ফারহানের কড়া হুকুম, বেপর্দায় চলা যাবে না, আর এখন থেকে এমন লম্বা গাউন পরেই থাকতে হবে। বাইরে গেলে ঢিলাঢালা বোরখার সাথে হাত মোজা, পা মোজাও পরতে হবে। সে তার বউকে কাউকে দেখতে দেবে না। কেউ তার বউয়ের দিকে মুগ্ধ হয়ে তাকাবে, এটা তার সহ্য হবে না। তার বউকে শুধু সে একা দেখবে, মন ভরে দেখবে। মন ভরে গেলে আবার প্রথম থেকে দেখবে, দেখতেই থাকবে। সাহেবা খুব হেসেছিল ফারহানের কথা শুনে। তার সমস্ত আবদার খুশি মনে মেনে নিয়েছে। আদিব নিজের খাওয়া শেষ করে ড্রয়িং রুমে চলে গেল শোয়েবকে নিয়ে। তারপর সাহেরা বেগম, ফাইজা আর সাহেবা একসাথে খেতে বসলো। ফাইজা সাহেরা বেগমকে অবশ্য সরি বলেছে। সাহেরা বেগম হাসি মুখে সরি অ্যাকসেপ্ট করেছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই ফাইজা যাওয়ার জন্য তাড়া দিল সাহেবাকে। যাওয়ার কথা শুনে সাহেবার মুখ কালো হয়ে গেল। তার একদম যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতেই হবে। তাই আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লো ওদের সাথে। কাল আবার সকাল সকাল চলে আসা যাবে। যাওয়ার আগে শোয়েবকে কতক্ষণ জড়িয়ে ধরে রাখলো। সাহেরা বেগমেরও চোখ ছলছল করে উঠল। মেয়ের উপর যতই রাগ করে থাকুক না কেন, মেয়ের শ্বশুরবাড়ি চলে যাচ্ছে শুনেই কলিজা ছেড়ে যাচ্ছে। সাহেবা মাকেও কিছুক্ষণ জড়িয়ে ধরে বিদায় নিলেও মায়ের কাছ থেকে। ফারহানদের বাসায় এসে সবার সাথে হালকা কথা বলে রুমে চলে এলো সাহেবা। ফারহানা বেগম তার ননদের হয়ে ক্ষমা চেয়েছে সাহেবার কাছে। সাহেবা তাকে অনেক কষ্টে বুঝিয়ে এসেছে, এতে তাদের কোনো দোষ নেই। রুমে আসতেই মনটা খুশিতে ভরে উঠল সাহেবার। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস টেনে ফারহানের গায়ের গন্ধ নেওয়ার চেষ্টা করলো। কাবার থেকে ফারহানের একটা শার্ট নিয়ে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলো। এখন ফারহানের শরীরে ঘ্রাণ পাচ্ছে। শার্টটা জড়িয়ে ধরেই শুয়ে পড়ল সে। চোখ থেকে কয়েক ফোঁটা নোনা পানি বেরিয়ে ভিজিয়ে দিল শার্টটা। ফারহান প্রেয়সীর চোখের পানি দেখে মন খারাপ করার বদলে তৃপ্তির হাসি হাসল। চোখ বন্ধ করে সেও ধুলোর রানীকে অনুভব করার চেষ্টা করলো। চোখ খুলে সাহেবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে তাকে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই ফারহানের নেশালো গলা শুনে কেঁপে উঠল সাহেবা। ইসমি। সাহেবা এবার শব্দ করে কান্না করে দিল। কান্নারত গলায় বলল, অন্যে।
ফারহান প্রত্যেক ফোঁটা চোখের পানি গুনে নিল। সাইবার কান্নার দমকে লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে ভরাট গলায় বলল, আমিও। সাইবা কোনোরকম কান্না থামিয়ে হিচকি তুলতে তুলতে বলল, খেয়েছেন? হুম। কখন উঠলেন? অনেকক্ষণ। তুমি খেয়েছো? হুম। মা কি খুব বেশি রেগে? হুম। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আচ্ছা। ফারহান চুপ করে সাইবার দিকে তাকিয়ে রইল। সাইবাও চুপ করে ফারহানের নিঃশ্বাসের শব্দ শুনতে লাগলো। সাইবা, হুম, একবার ভালোবাসি বলবে? সাইবা চমকে গেল, কিছুক্ষণ থম মেরে বসে রইল, তারপর নিজেকে শান্ত করে বলল, একবার নয়, অগণিত বার বলবো, তবে যেদিন আমার সামনে হাজির হবেন সেদিন। সেদিন শুধু ভালোবাসি বললেই হবে না, এভাবে জড়িয়ে ধরেও রাখতে হবে। আদিব ছাদে সিগারেট জ্বালাতেই ফাইজার ফোনে কথা বলতে বলতে আগমন। আদিবকে সিগারেট জ্বালাতে দেখে অবাক হয়ে বলল, তুমি সিগারেট চালাচ্ছ? আদিব ফাইজার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, না, নিজেকে। পাত্রপক্ষের সামনে বসে আছে ফাইজা। পাত্রের মা জহুরি নজরে তাকিয়ে আছে তার দিকে, খুঁটিয়ে খুঁটিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। মহিলার মধ্যে একটা দারোগা দারোগা ভাব আছে। ড্রয়িং রুম জুড়ে অস্বস্তিকর পরিবেশ। পাত্র নিজেও একজন ডাক্তার, কর্মক্ষেত্রেই তাদের পরিচয়। ফাইজাকে দেখেই মনে ধরে যায় তাই সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তা ক বছর যাবত আপনারা এখানে আসছেন? ছেলের মায়ের প্রশ্নে হকচকিয়ে গেল সবাই। ফারহানা বেগম হাসি হাসি মুখ করে বলল, বাড়ি হওয়ার পর থেকেই আমরা এখানে। আসলে এখান থেকে আমাদের হসপিটাল আর অফিস দুটোই সামনে হয়, তাই এখানে শিফট হওয়া। পাত্রের মা মুখ কুঁচকে বললেন, আমাদের তো নিজের বাড়ি ঢাকা, আপনারা বাড়ি করার ব্যাপারে কিছু চিন্তা করেননি? না মানে কতদিন আর ভালোবাসায় থাকবেন? ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। সবাই বজ্র চোখে তাকিয়ে আছে পাত্রের মায়ের দিকে। পাত্র নিজেও অপ্রস্তুত চোখে তাকিয়ে আছে তার মায়ের দিকে। ঠিক সেই মুহূর্তে আদিবের আগমন। ফাইজাকে এভাবে সেজেগুজে বসে থাকতে দেখে যা বোঝার বুঝে গেছে সে। তবুও কিছু না বলে শান্তভাবে গিয়ে বসে পড়ল ফারহাদের পাশে। সবার দিকে নজর বুলিয়ে জোর করে হাসার চেষ্টা করলো জাবের। মায়ের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, কি বলছো মা? এই পুরো বাড়িটাই ওনাদের, প্লিজ তুমি নিজের মুখ একটু বন্ধ রাখো। ছেলের কথা শুনে চোখ চকচক করে উঠল তার। এত বড় বাড়ি, তার মানে টাকা পয়সা ভালোই আছে। এতক্ষণে থমথমে ভাব কেটে গিয়ে মুহূর্তে আহ্লাদে গদগদ হয়ে গেল। সোফাইজার দিকে তাকিয়ে বলল, আহা কি সুন্দর মেয়ে, দেখে চোখ জুড়িয়ে যায়। মাশাআল্লাহ, আমার তো মেয়ে খুব পছন্দ হয়েছে। ফাইজা তার মায়ের দিকে করুণ চোখে তাকালো। সে এখন কিছুতেই বিয়ে করতে চায় না। পড়াশোনার জন্য এত বছর পরিবার ছেড়ে দূরে ছিল। যখন দেশে আসলো তখন ফারহানটা চলে গেল। এখন যখন ফারহান আসার সময় হয়েছে তখন তার আম্মু তাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আদিব তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ফাইজার দিকে। তার দৃষ্টি ফাইজা থেকে নড়ছে না। আদিব অনেকদিন আগেই বাবার ব্যবসা জয়েন করেছে, তাই এদিকে খুব একটা আশা হয়ে ওঠে না। কিছুক্ষণ আগে সাইবা থেকে জানতে পেরেছে ফাইজাকে আজ দেখতে আসছে, তাই সমস্ত কাজ রেখে এখানে ছুটে এসেছে। সানোয়ার সাহেবও নিজের স্ত্রীর এমন ব্যবহারে বিরক্ত। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এত তাড়া কিসের সে বোঝে না। ফারহাদ এখানে নেই, সে অফিস থেকে আসেনি। মায়ের উপর নীরব রাগ ঝাড়ছে সে। সাহেবা অসহায় চোখে তাকিয়ে আছে আদিবের দিকে। আদিবের রক্তলাল চোখ দেখে মনটা বিষণ্ণ হয়ে উঠেছে। ফারহানের সাথে এ বিষয় নিয়ে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু ফারহান ইদানিং খুব একটা সময় দিতে পারছে না তাকে। পড়াশোনায় খুব ব্যস্ত সে। তার ফাইনাল এক্সাম চলছে। দেখতে দেখতে 1.5 বছর কেটে গেছে। চোখের পলকেই যেন সময় চলে যায়। দুই পক্ষের মধ্যে কথাবার্তার মাধ্যমে ঠিক হয় তারা আজই ফাইজাকে আংটি পরিয়ে যাবে। 2 মাস পরে ফারহান আসলে অনুষ্ঠান করে তুলে দেবে। আদিব এখনও ফাইজার দিকে তাকিয়ে আছে। ফাইজার দৃষ্টি নিচের দিকে। ফাইজা ছলছল চোখে সানোয়ার সাহেবের দিকে তাকাতেই তার চোখ পড়ল আদিবের দিকে। আদিবের লাল চোখের দিকে তাকিয়ে বুকটা ধক করে উঠল। সানোয়ার সাহেব মেয়ের ছলছল চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। অবশেষে জাবেদ ফাইজার অনামিকায় রিং পরিয়ে দিল। আদিব নিজের চোখ সরিয়ে নিল ফাইজার থেকে। ঠোঁটে মলিন হাসি ফুটিয়ে হাঁটা দিল ছাদের দিকে। ফারহাদ আর ফারহান দুজনেই মায়ের উপর রেগে আছে। মায়ের এই হুটহাট সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছে না। ছেলে সম্পর্কে ভালো করে খোঁজ খবর না নিয়ে এঙ্গেজমেন্ট করে ফেলা
হঠাৎকারিতা ছাড়া কিছুই না। তুমি এটা কিভাবে করতে পারলে আম্মু? অন্তত পক্ষে আমার জন্য অপেক্ষা তো করতে পারতে। রাগ করো না আব্বু, এখন শুধু এঙ্গেজমেন্ট হয়েছে, তুমি আসলেই বিয়ে হবে। এতদিনে ওরা নিজেদের মধ্যে সময় কাটাক, চিনুক জানুক। আর জাবের ভালো ছেলে, আমি অনেক দিন ধরে চিনি। আম্মুর উপর একটু ভরসা করে দেখো আব্বু। রাগে ফারহানের চোয়াল শক্ত হয়ে গেছে। ফারহানা বেগমের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, তুমি তাকে প্রফেশনালি চেনো আম্মু? ব্যক্তিগতভাবে কতটা চেনো? একটা মানুষ কেমন তা তার বাইরের দিক থেকে কখনোই বোঝা যায় না। আর তার একার ভালো দিয়ে কি হবে আম্মু? তার পরিবার কেমন তাও তো জানতে হবে। আমার বোন কোনো ফেলনা নয়, হাজারের মধ্যে একজন। খুঁজে আনবো তার জন্য। ছেলের সাথে সাথে ছেলের পরিবারও গুরুত্বপূর্ণ আম্মু। আমার বোন তাদের সাথেই থাকবে। তুমি এই বিষয় নিয়ে আর এগোবে না আম্মু। আমি দেশে এসে যা করার করব। ফারহান রাগ করে কল কেটে দিল। মায়ের ওপর রাগ হচ্ছে খুব। এদিকে ফারহানা বেগম ভাবনায় পড়ে গেলেন। ফারহানের কথা ভুল নয়, এভাবে তাড়াহুড়ো করা উচিত হয়নি। ফাইজার মত না নিয়ে এত একদমই নয়। ফাইজা সেই যে দরজা বন্ধ করেছে এখনও খোলেনি। ফারহান মায়ের ওপর চোটপাট করে গিয়ে কয়েকবার দরজা ধাক্কা দিয়েছে, কিন্তু ফাইজা দরজা খোলেনি। সাইবা শুধু অসহায় চোখে সব কিছু দেখে যাচ্ছে। বাড়ির পরিবেশ গরম, কিছু বলতেও ভয় হচ্ছে। এদিকে রাতও কম হলো না। টেবিলে খাবার দিয়ে সবাইকে একবার ডেকে এসেছে, কিন্তু কেউই খেতে আসেনি। ফাইজা অনেকক্ষণ অপেক্ষা করে সানোয়ার সাহেব আর ফারহানা বেগমের জন্য খাবার নিয়ে গেল। সানোয়ার সাহেবের প্রেশারের মেডিসিন নিতে হবে। খাবার খাইয়ে তাকে মেডিসিন দিয়ে ফারহানা বেগমের কাছে গেল সাহেবা। বারান্দায় ইজি চেয়ারে বসে আছে সে। সাহেবা আস্তে করে মা বলে ডাকতেই চোখ খুলল সে। সাহেবার দিকে মলিন হেসে বলল, খাবার নিয়ে যাও সাহেবা, আমি আর আজ খাবো না। ফাইজার দিকে একটু খেয়াল রেখো, রেগে আছে খুব। চিন্তা করবেন না আম্মু, সব ঠিক হয়ে যাবে। তোমারও মনে হয় আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, তাই না? সাহেবা তপ্ত শ্বাস ফেলল। শাশুড়ির দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না আম্মু। আপনার দিক থেকে আপনি সঠিক, তবে সময় নিয়ে সবার সাথে আলোচনা করে নিলে ভালো হতো। এভাবে হুট করে সিদ্ধান্ত নেওয়া সবাই মন খারাপ করেছে। আমার কথায় রাগ করবেন না আম্মু। আপনার আপুর সাথে কথা বলা উচিত ছিল। তার মতামত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার অনুমতি ব্যতীত এঙ্গেজমেন্ট করা বোধহয় ঠিক হলো না। ইসলামে এটা সম্পূর্ণ নিষেধ। কুমারী মেয়ের অনুমতি আর বিধবা অথবা তালাকপ্রাপ্ত মেয়েদের মতামত ছাড়া তাদের বিয়ে দেওয়া নিষেধ। এতে বান্দার হক নষ্ট হয়। আমি রাগ করিনি আম্মু, আমার ভুল হয়েছে, তবে বিয়ে হয়ে যায়নি। আমি এবার ভালো করে খোঁজ নিয়ে তারপর বিয়ে নিয়ে এগোবো। আর ফাইজার মতামত নিয়েই হবে সবকিছু। ওর যদি মত না থাকে তাহলে বিয়ে হবে না। সাহেবা সন্তুষ্টির হাসি হাসলো। সানোয়ার সাহেবও খুব খুশি হলেন। এতক্ষণ সে ওদের সব কথা শুনেছিলেন। স্ত্রীর উপর এতক্ষণ রেগে থাকলেও এখন আর রাগটা নেই। সে খুশি মনে শুতে গেল। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ছাদেই আছে আদিব। নিচে নামতে ইচ্ছে করছে না। চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। পায়ের শব্দ পেয়েও পেছনে ফিরল না সে। এত রাতে এখানে কি করছো? ফাইজার উপস্থিতি টের পেয়েও কিছু বলল না আদিব। কি হলো, কথা বলছো না কেন? ইচ্ছে করছে না। নিচে যাও আদিব, অনেক রাত হয়েছে। আমাকে নিয়ে না ভাবলে চলবে আপু। আদিবের মুখে আপু ডাক শুনে চমকে উঠল ফাইজা। যেন হৃৎপিণ্ডের ভিতর কেউ হাজারো সূচ ঢুকিয়ে দিয়েছে। ফাইজা ছলছল চোখে অবাক হয়ে তাকিয়ে আছে আদিবের দিকে। আদিব একবারও তার দিকে তাকায়নি। যে ছেলেকে মারধর করেও আপু বলানো যায়নি, সে আজ নিজ ইচ্ছায় আপু বলেছে কয়েকবার। ঢোক গেলে নিজেকে নিয়ন্ত্রণ করলো ফাইজা। ভাঙা গলায় বলল, হঠাৎ আপু ডাকলে যে? আদিব আকাশের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, অনেক আগে থেকে বলা উচিত ছিল, আমারই ভুল। আপনাকে আপনার একাটাও ভুল, ঠিক আপনাকে ভালোবাসার মতো। ফাইজা ফ্রিজ হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, আদিব কি বলছো এসব? আমি তোমার বড়। আদিব ঝড়ের গতিতে ঘুরে খ্যাপা বাঘের মতো চেপে ধরল ফাইজাকে। রক্তচক্ষু নিক্ষেপ করে বলল, মজা করছো আমার সাথে? তুমি জানতে না আমি ভালোবাসি তোমাকে? বলো জানতে না? একটা মেয়ে দূর থেকে ছেলেদের দৃষ্টি থেকে সব কিছু বুঝে ফেলে, আর আমি তো তোমার কাছে ছিলাম সব সময়। সারাক্ষণ তোমার সাথে ছায়ার মতো দেখেছি।
তোমাকে ঘিরে হাজারো পাগলামি করেছি। এই অবহেলা আমি তোমার থেকে 3 বছরের ছোট বলে? আরে একবার আমাকে একটা সুযোগ তো দিয়ে দেখতে, জান দিয়ে হলেও সবাইকে রাজি করাতাম। তুমি আজ আমাকে খুন করেছ, নীরবে আমার হৃদয়ে আঘাত করে তাকে ক্ষতবিক্ষত করে মেরে ফেলেছ। ড্রয়িং রুমের প্রতিটা সেকেন্ড আমার নিঃশ্বাসের সাথে বিষাক্ত যন্ত্রণা দিয়েছি তুমি। আমি তোমাকে ক্ষমা করবো না সোনা, খুব পস্তাবে তুমি। সাইবার অনার্স শেষ হয়ে গেছে, মাস্টার্সের প্রস্তুতি চলছে। সাইবার রেজাল্ট আউট হওয়ার পর সবাই বাবা দিলেও ফারহান তাকে কঠিন ঝাড়ি দিয়েছে। এত খারাপ রেজাল্ট একটা মানুষ কিভাবে করতে পারে তা সে ভেবে পায় না। তার বইয়ের রেজাল্ট দেখে তার মরে যেতে ইচ্ছে হচ্ছে। তার মতে এত জঘন্য রেজাল্ট করার জন্য সাইবা অনেক পরিশ্রম করে পড়া ফাঁকি দিয়েছে। দেশে থাকলে সে চুমুক খেয়ে গাল লাল করে দিত। একমাত্র বউ বলে তো আর তাকে মারা যায় না, তাই কষ্ট হলেও চুমুক হয়ে কঠিন শাস্তি দিত। ফারহানের কথা শুনে সাইবা বাকরুদ্ধ হয়ে বসেছিল। তার রেজাল্ট এতটাও খারাপ হয়নি। ফারহানের মতো ভালো ছাত্র না হলেও সে মোটামুটি ভালো ছাত্রী, কিন্তু ফারহানের রিয়াকশন দেখে মনে হচ্ছে সে ফেল করে বসে আছে, তাও সব নাম্বারে 0 পেয়ে। সাইবার মনটা অসম্ভব রকমের খারাপ হয়ে গেল। ফারহান অযথাই তার সাথে রাগারাগি করে, একটুও ভালোবাসে না। সারাটা দিন অভিমানে গাল ফুলিয়ে কেটে গেল। ফারহান তার অভিমান তো বুঝলই না, উল্টো তার গাল ফোলানোর জন্য ধমকাধমকি করলো। তার হিসেবে সাইবা গাল ফুলিয়ে ভয়ঙ্কর অন্যায় করে ফেলেছে, এর জন্য তাকে কঠিন শাস্তি পেতে হবে। গাল ফুলিয়ে ফুলিয়ে তাকে টর্চার করবে সেটা সে কিছুতেই মেনে নেয় না। এই ফোলানো গাল দেখে যে তার চাপটে ধরে চুমু খেতে ইচ্ছে করে, কিন্তু খেতে পারে না। এটা তো কম কষ্টের না, শীতের রাতে ফ্রিজে ঢুকে থাকার মতো কষ্টের। এই মেয়ে সেটা বুঝলে তো। ফারহান ঠিক করে রেখেছে দেশে গিয়ে সবার আগে এই মেয়ের গালে কুটুস করে একটা কামড় বসিয়ে দেবে। 2 দিন হলো সাইবা বাবার বাড়ি গিয়ে বসে আছে। ফারহান কল করে কয়েক দফা হুমকি দিয়েও কাজ হয়নি। যাবে না মানে যাবে না, 1 সপ্তাহ সে এখানেই থাকবে। ফারহান রেগে আগুন হয়ে কল কেটেছে আর কল করেনি। যদিও বাড়ির সবাই সাইবাকে কিছুদিন এখানেই থাকার অনুমতি দিয়েছে, কিন্তু ফারহান সাফ মানা করেছে। সাইবা ও অনর যে পর্যন্ত ফারহান তার অভিমান না ভাঙাবে সে যাবে না চৌধুরী ভিলায়। আজ উৎসব মুখর পরিবেশ, বাড়ির ছোট্ট ছেলে আজ বাড়ি ফিরবে, এ নিয়ে সবার খুশির শেষ নেই। কিন্তু যার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা সে জানেও না আজ ফারহান ফিরছে। ফারহান সবাইকে কড়া গলায় নিষেধ করেছে সাইবাকে কিচ্ছু না জানাতে। সে এসে এই মেয়ের পা ভাঙবে সবার আগে, যাতে যখন তখন বাবার বাড়ি দৌড়াতে না পারে। তার জন্য দরকার হলে সারা জীবন কোলে নিয়ে ঘুরবে। সকাল সকাল আদিব এসে উপস্থিত হয়েছে ফুপির বাড়ি। আজ তার প্রাণপ্রিয় বন্ধু আসছে, তাই সে না এসে থাকতে পারেনি। ফাইজার এঙ্গেজমেন্টের পর আদিব আর বাসায় আসেনি। ফারহানা বেগম কয়েকবার আসতে বললেও কাজের বাহানা দিয়ে আসেনি সে। এতে ফারহানা বেগম অনেকটা রেগেছিল তার উপর, কিন্তু আজ আদিব আসতেই রাগ গলে পানি হয়ে গেছে। সে এখন নানান রকম রান্নায় ব্যস্ত। ফারহানকে রিসিভ করতে কেউ যাবে না। ফারহান নিজেই কাউকে যেতে মানা করেছে, এমনকি ফ্লাইট কয়টার তাও বলেনি কাউকে, নাহলে হাজার নিষেধ সত্ত্বেও সবাই গিয়ে হাজির হতো এয়ারপোর্টে। আদিব আসার পর থেকে ফোনের মধ্যে মুখ গুজে বসে আছে। ফারহাদ এসে তার পাশে বসেছে, এতে তার কোনো খেয়াল নেই। ফারহাদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আদিবের দিকে। তার দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিতেই আদিব হকচকিয়ে তাকালো। সে সত্যিই ফারহাদকে খেয়াল করেনি। ফারহাদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মলিন হেসে বলল, কিছু বলবে ভাই? কিছু হয়নি। আমার আবার কি হবে? তাহলে চেহারার এই হাল কেন? আদিব নিজের দৃষ্টি লুকাতে লাগলো। এদিক ওদিক তাকাতিকি করে তাকিয়ে মিনমিনে গলায় বলল, আসলে অফিসের কাজের প্রেশার তো, তাই আর কি। ফারহাদ খ্যাক করে উঠল, রুরু গলায় বলল, আমাকে কাজের চাপ শিখাস? 12,000 স্টাফ আমার আন্ডারে চাকরি করে আর বাপের আন্ডারে কাজ করে, কাজের প্রেশার দেখানো হচ্ছে? মামা তোকে দিয়ে কি কাজ করায় আমি জানি না ভেবেছিস? থাপড়ে গাল ফাটিয়ে দিব বেয়াদব। আদিব আর বলার মতো কিছুই খুঁজে পেল না, মাথা নিচু করে বসে রইল। আর চোখে চোখ ঘুরিয়ে কাঙ্ক্ষিত মানুষটাকে না পেয়ে আবার চোখ নামিয়ে নিল। আজ অনেক দিন হলো ফাইজাকে দেখে না সে। ফাইজাও তার সামনে আসেনি ওই দিনের পর থেকে। দুজনের মধ্যে লুকোচুরি চলছে, কিন্তু প্রেমিক মন তো তা মানে না। পাহাড় সমান অভিমান নিয়েও প্রেয়সীকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে, কিন্তু নিষ্ঠুর প্রেয়সী তা বোঝে না।
এয়ারপোর্টের বাইরে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিল ফারহান। কতদিন পরে নিজের দেশের মাটির ঘ্রাণ গেল। সবুক ভরে নিঃশ্বাস নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। ড্রাইভারকে কল করে চলে আসতে বলেছিল সে, তাই ড্রাইভার ভোর থেকে এসে অপেক্ষা করছে। ফারহান লাগেজগুলো গাড়িতে তুলে পিছনের সিটে বসে পড়ল। গাড়ি চলতে শুরু করতেই চোখ বন্ধ করে নিল। বাসায় যেতে আধ ঘন্টার মতো সময় লাগবে। এই আধ ঘন্টা এক যুগের মতো মনে হচ্ছে ফারহানের। 8টার মধ্যে বাসায় পৌঁছে গেল ফারহান। কেয়ারটেকারকে লাগেজগুলো ওপরে তুলে দিতে বলে বাসায় ঢুকে পড়ল সে। কলিং বেল বাজাতেই ফারহানা বেগম দৌড়ে গিয়ে দরজা খুললেন। সামনে ফারহানকে দেখে আর নিজেকে আটকে রাখতে পারলেন না। ছেলেকে জাপটে ধরে কান্না করে দিলেন। ফারহানের চোখেও পানি ভিড় করছে। কতদিন পরে মায়ের উষ্ণ আলিঙ্গন পেল। মায়ের কপালে চুমু খেয়ে তাকে নিয়ে সোফায় বসিয়ে দিল সে। সানোয়ার সাহেব আসতেই মাকে ছেড়ে বাবাকে জড়িয়ে ধরল। কেমন আছো আব্বু? আলহামদুলিল্লাহ ভালো। জার্নিতে কোনো সমস্যা হয়নি তো? না আব্বু। ফারহান হেসে ভাইকে জড়িয়ে ধরল। আদিম লাফিয়ে গিয়ে পেছন থেকে জাপটে ধরল ফারহানকে। সবার সাথে কথা বলে ফারহান ফাইজার কথা জানতে চাইল। ফারহানা বেগম বললেন, ফাইজা হসপিটালে আছে, ইমার্জেন্সি অপারেশন আছে তার, কিছুক্ষণ পরেই চলে আসবে। ফারহান নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। 10 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। সবাই দেখেও কিছু বলল না, কারণ তারা জানে ফারহান কোথায় যাচ্ছে। সাহেবাদের বাসায় এসে কলিং বেল বাজাতেই সাহেরা বেগম দরজা খুললেন। ফারহানকে দেখে মুচকি হেসে ভিতরে আসতে বললেন। ফারহান সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে সাহেবার কথা জানতে চাইতেই সাহেবার রুম দেখিয়ে দিলেন তিনি। দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকতেই সাহেবার ঘুমন্ত মুখশ্রী চোখে পড়ল ফারহানের। বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে সাহেবা। ফারহান সাহেবার আদুরে তেলতেলে মুখের দিকে তাকিয়ে রইল কয়েক মিনিট। আস্তে করে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। সাহেরা বেগম আর শোয়েবকে তাদের বাসায় আসতে বলে বের হয়ে গেল সাহেবাকে নিয়ে। সাহেরা বেগম হাঁ করে তাকিয়েছিল ফারহানের দিকে। সাহেবাকে নিয়ে বাসায় ঢুকতেই সবাই মিটমিটিয়ে হাসতে লাগলো। সাহেবা এখনও ঘুমিয়ে কাদা। ফারহান সাহেবাকে বেডে শুইয়ে দিয়ে নিজেও ওর পাশে শুয়ে পড়ল। সাহেবা একটু নড়ে চড়ে উঠতেই ফারহান তাকে হালকা করে বুকের সাথে চেপে ধরল। কপালে চুমু খেয়ে গালের মধ্যে কুট করে কামড় বসিয়ে দিল। ইদানিং ফারহানের ভাবনাগুলো খুব জ্বালাতন করছিল সাহেবাকে। কয়েকদিন ঠিক করে ঘুমোচ্ছে না সে। না পেরে রাতে একটা হালকা পাউডার ঘুমের ওষুধ নিয়েছিল সে, তাই এত বেলা হওয়ার পরেও ঘুম ভাঙেনি তার। এমনিতেই সাহেবার ঘুম খুব গভীর। ঘুমের মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসলেও সে টের পাবে না। মুখের উপর গরম নিঃশ্বাসের আভাস পেতেই নড়ে চড়ে উঠল সাহেবা। মনে হচ্ছে কেউ তাকে বারবার উষ্ণ স্পর্শ দিচ্ছে। তবুও সে চোখ খুলছে না। চোখ মুখ কুচকে নড়ে চড়ে আবার ঘুমোনোই মন দিল। কিন্তু গালে কামড় পড়তেই ঘুমকে ছুটি দিয়ে লাফিয়ে উঠল সাহেবা। হঠাৎ করে এমন হওয়ায় পুরো শরীর কাঁপছে তার। ফারহান সাহেবার অবস্থাটা বুঝতে পেরে তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে ফেলল। সাহেবা এখনও ঘোরের মধ্যে আছে। ফারহান আলতো হাতে সাহেবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটু স্বাভাবিক হওয়ার পরেই খেয়াল হয় তাকে কেউ আঁকড়ে ধরে আছে। অবাক হয়ে তার দিকে ঘুরতেই ফারহানকে দেখে স্থির হয়ে গেল সে। মিনিট কয়েক পলকহীন চোখে তাকিয়ে থেকে ঝাঁপিয়ে পড়ল ফারহানের বুকে। খাটের ওপর হেলে পড়ল ফারহান। চোখে পানি আর ঠোঁটে হাসি নিয়ে প্রেয়সীর মাথা নিজের বক্ষে চেপে ধরে রইল। একেই বুঝি পরম সুখ বলে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বুকের সাথে শক্ত করে চেপে ধরল সাহেবাকে। সাহেবা ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। সে জানে না এটা বাস্তব নাকি কল্পনা। যাই হোক না কেন, ফারহান তার সামনে আছে, এটাই যথেষ্ট। আর কত কাঁদবে বউ? বর এতদিন পরে এসেছে, কই জড়িয়ে ধরে আদর করবে, তা না করে কান্না করে ভাসিয়ে দিচ্ছ। ফারহানের কথা শুনে হুঁশ ফিরল সাহেবার। ঝড়ের গতিতে সরে গেল ফারহানের কাছ থেকে। এভাবে সরে যাওয়ায় ফারহানের মেজাজ খারাপ হলেও কিচ্ছু বলল না। সাহেবা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ফারহানের দিকে। হুট করে কান্নাটাও বন্ধ হয়ে গেছে। কাপা কাপা হাতে ফারহানের গাল স্পর্শ করতেই চোখ থেকে আবার পানি পড়তে শুরু করলো। কান্নার কারণে গলা থেকে স্বর বেরোচ্ছে না। ফারহান সাহেবাকে কাছে টেনে সন্তর্পণে চুমু খেলেও তার ললাটে। সাহেবার কান্নামাখা মুখটা লজ্জায় লাল হয়ে গেল ফারহানের স্পর্শে। সাহেবার আদর মাখা মুখের লজ্জাটুকু নিজের চোখে বন্দি করে নিল ফারহান। তাকে নিজের কোলে তুলে দিয়ে কাঁধে ঘাড়ে মুখ গুজে বসে রইল। আমাকে জানালেন না কেন?
সাহেবার অভিমানী গলা শুনে মুচকি হাসলো ফারহান। সাহেবাকে আরেকটু চেপে ধরে ফিসফিসিয়ে বলল, সুযোগ দিয়েছিলে বুঝি? খুব তো রাগ করে চলে গিয়েছিলে বাবার বাড়ি, তাহলে আমি কেন বলবো? সাহেবা আহত গলায় বলল, আমি অভিমান করেছিলাম, আপনি আমার অভিমান ভাঙাবেন না। আমিও অভিমান করে আছি, অনেক পুরনো অভিমান। তুমি ভাঙিয়েছিলে, তুই তো আমার অভিমানের খবরও রাখোনি। ফারহানের কথা শুনে অবাক হয়ে গেল সাহেবা। ফারহানের কথা কিচ্ছুই মাথায় ঢুকলো না তার। আমি কি কোনো ভুল করেছি? আমি কেন বলবো? তুমি নিজেই ভাবো তুমি কি ভুল করেছো। এখন নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করে আছে। ফারহানের কথায় সাহেবার খেয়াল হলো সে ফারহানের বাসায়। আমি এখানে এলাম কিভাবে? তোমার একমাত্র বরের কোলে চড়ে। সাহেবা বিস্ফোরিত চোখে তাকালো ফারহানদের দিকে। সবার সামনে আপনি আমাকে কোলে করে নিয়ে এসেছেন? হ্যাঁ, এমন রিয়াক্ট করার কিছু হয়নি। এর আগেও আমি তোমাকে রাস্তা ভর্তি লোকের সামনে কোলে নিয়েছি। অসভ্য। আমি শুনেছি। এখন যদি না চাও অসভ্যগিরি শুরু করি, তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। আমি নিচে যাচ্ছি। নিচে ভাইয়া আর আদিব আছে। হিজাবের উপর বড় ওড়না দিয়ে বড় করে ঘোমটা দিয়ে আসবে। আমি যেটা দিয়ে তোমাকে ঢেকে নিয়ে এসেছি ওটাই পরে আসো। এটা তুলনামূলকভাবে বড় আছে, বুঝেছো? ফারহান সাহেবার অভিমানে ফুলিয়ে রাখা গাল টেনে পরপর কয়েকটা চুমুকে তড়িৎ গতিতে বেরিয়ে গেল রুম থেকে। সাহেবা এখনো গালে হাত দিয়ে বসে আছে। আগের গম্ভীর ফারহানের সাথে এ ফারহানের কোনো মিলই নেই। ঘুমের ঔষধের জন্য মাথাটা এখনো ঝিমঝিম করছে। সাহেবা ওয়াশরুমে চলে গেল। একটু শাওয়ার নিলে হয়তো ভালো লাগবে। হসপিটাল থেকে মাত্র এসেছে ফাইজা, তার সাথে জাবেরও এসেছে। ড্রয়িং রুমে এসে আদিবের মুখোমুখি হতেই চোখ নামিয়ে নিল ফাইজা। এই ছেলের চোখের দিকে তাকালে কলিজা কেঁপে ওঠে তার। কি ভয়ঙ্কর সে দৃষ্টি। জাবের হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করলো। ফারহানের তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে। ফারহানা বেগম বাদে জাবেরের উপস্থিতিতে কেউই সন্তুষ্ট নয়, তবুও সবাই তার সাথে হাসি মুখেই কথা বলছে। ফাইজা বিরক্তিতে মুখ কুঁচকে আছে। এই লোকটা প্রচণ্ড গায়ে পড়া। এমন গায়ে পড়া মানুষ ফাইজার একদম পছন্দ নয়। হসপিটাল থেকে অনেকটা জোর করেই তার সাথে চলে এলো সে। ন্যূনতম আত্মসম্মান বোধ নেই। ফারহানের কাছে গিয়ে ফারহানকে জড়িয়ে ধরল ফাইজা। কতদিন পরেই ছোট্ট ভাইকে কাছে পেল সে। উফ আপু, আমি ছোট বাচ্চা নই। তুমি ফ্রেশ হয়ে এসো, আমরা একসাথে ব্রেকফাস্ট করব। ফাইজা আর চোখে আদিবের দিকে তাকালো। সে নিজের ফোনে মগ্ন। ফাইজা নামের কেউ তার সামনে আছে যেন তার চোখেই পড়ছে না। ফাইজার ভাবতে প্রচণ্ড লজ্জা হয় এই ছেলেটার জন্য সে রাতে ঠিকমতো ঘুমোতে পারে না। তার ভাবনাগুলো মনকে এলোমেলো করে দেয়। এখন তো আদিবের চোখের দিকে তাকাতেও ভয় হয়। তার অনুভূতিগুলো না এই ইঁচড়ে পাকা ছেলেটা বুঝে ফেলে। নিজেকে সামলে নিয়ে ফাইজা নিজের রুমের দিকে অগ্রসর হলো। আদিব চোরা চোখে একবার তাকিয়ে আবার ফোনে মনোযোগ দিল। তার মনে এখন বড় ঝড় উঠেছে, আর সেই ঝড় ক্ষণ সামনে বসে থাকা মানুষটাকে যে কোনো সময় লণ্ডভণ্ড করে দিতে পারে। নিজেকে নিয়ন্ত্রণ রাখা বড্ড দায় হয়ে পড়েছে। ফারহান, ফাইজা আর আদিব দুজনের দিকেই এতক্ষণ খেয়াল করেছিল। দুজনের হাবভাব দেখে মুচকি হাসলো সে। সামনে বসে থাকা মানুষটাকে তার একদম ভালো লাগছে না। যা করার তাড়াতাড়ি করতে হবে। আদিব উঠে চলে গেল দোতলার দিকে। ফারহাদ ফারহানকে খোঁচা দিয়ে ফিসফিস করে বলল, কি বুঝলি ভাই? আরেকটা সুন্নতের অংশ হতে পারবো তা বুঝলাম। ফারহাদ অসহায় গলায় বলল, আমি তোমাদের সবার বড়, আমার দিকেও একটু ধ্যান দে। চিন্তা করো না, তোমাকে আন্তর্জাতিক ব্যাচেলর গ্রুপের সভাপতি করে দেওয়া হবে। আমার অভিশাপ লাগবে দেখিস। লাগবে না, তুমি নিজেই নিজের ব্যবস্থা না করলে আমাদের কি করার আছে? এবার ভাবো তুমি কি করবে। দেখে নেব তোদের সব কয়টা মির্জাফর। ফাইজা ফ্রেশ হয়ে বেরুতেই দেখলো আদিব তার বিছানায় আয়েশ করে বসে আছে। আদিবকে দেখে শুকনো ঢোক গিলল ফাইজা। সে রাতের পর থেকেই আদিবকে দেখলে ভয় হয় তার। এত রাতে এখানে কি করছো? ফাইজার দিকে তাকিয়ে বাঁকা হাসলো আদিব। বেড থেকে নেমে আস্তে আস্তে এগিয়ে গেল ফাইজার দিকে। ফাইজা সেখানে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। আদিব ফাইজার মুখোমুখি দাঁড়ালো। এক দৃষ্টিতে ফাইজার মুখের দিকে তাকিয়ে রইল কিছুকাল। নিজেদের মধ্যকার দূরত্ব আর একটু ঘুচিয়ে নেশালো গলায় বলল, শাস্তির পরিমাণ খুব বেশি বাড়িয়ে ফেলেছে সোনা, সহ্য করতে পারবে তো? আমি কিন্তু অ্যাকচুয়ালি ছাড়বো না, কড়াই কন্ডায় উসুল করে নেব। তখন আবার আমাকে নিষ্ঠুর বলো না কিন্তু, আমি মেনে নেব না।
আদিবের গরম নিঃশ্বাস ফাইজার মুখের উপর আছড়ে পড়েছে। দম বন্ধ হয়ে আসছে তার। কোনো রকম কাঁপা কাঁপা গলায় বলল, কি হলো? আমি কাছে আসলেই ফোসকা পড়ে বুঝি, ওই ডক্টর কাছে আসলে পড়ে না? আদিব শান্ত চোখে তাকিয়ে আছে ফাইজার দিকে, তবে তার চোখ থেকে আগুন বেরোচ্ছে। দৃষ্টিতে যদি কাউকে জ্বালিয়ে দেওয়া যেত তাহলে সামনে দাঁড়িয়ে থাকা এই রমণী এতক্ষণে ভস্ম হয়ে যেত। সেই একদিনটা তোমার জীবনে খুব জলদি আসবে সোনা। আজকের এই কথাগুলোর মাসুল দেওয়ার জন্য সেদিন প্রস্তুত থেকো। তোমার সমস্ত সত্তায় বিচরণের ঝড় না তুলে আমি আদিব ক্লান্ত হব না, কথা দিলাম। নিকোষ কালো অন্ধকারে ঘিরে ধরেছে চারিপাশ। ঠান্ডা বাতাসের সাথে বসন্তের নতুন পাতার গন্ধ। আশেপাশের কোনো এক আম গাছ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। ছাদের এক কোনায় দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে আদিব। বিক্ষিপ্ত মন নিয়ে তাকিয়ে আছে অন্ধকারে ঘেরা আকাশের পানে। তুই আবারও সিগারেট খাচ্ছিস? ফারহানের কথায় মলিন হাসলো আদিব। ঠোঁটের কোণে ম্লান হাসি ধরে রেখেই বলল, নিজের ভিতরে দগ্ধ আগুনের ধোঁয়া তো আর বের করতে পারছি না, তাই নিকোটিনের ধোঁয়ায় না হয় উড়ালাম। ফারহান গাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে আদিবের দিকে। প্রিয় বন্ধুটির জন্য তারও কষ্ট হচ্ছে। নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? এত ভেঙে পড়লে চলে? আমরা আছি তো তোর সাথে, টেনশন নিস না ইয়ার। ফারহানের কথা শুনে বাঁকা হাসলো আদিব। সিগারেটের শেষ টান দিয়ে পা দিয়ে পিষে ফেলল। নিজের কাজ শেষ করে হালকা করে ঘাড় কাত করে তাকালো ফারহানের দিকে। ফিচেল হেসো অবাক হওয়ার ভান করে বলল, নিজেকে কেন শেষ করব? শেষ করার জন্য তো তোর বোন আছে না? টেনশন নিস না, আমার ভিতরে জ্বালা আগুন তোর বোনকেও খুব তাড়াতাড়ি পড়ানোর ব্যবস্থা করছি। ডক্টর বিয়ে করার শখ সারা জীবনের মতো ঘুচিয়ে দেব। ফারহান মনে মনে হাসিতে ফেটে পড়লেও চেহারায় রাগী ভাব এনে বলল, আমার বোনকে নিয়ে আর একটা বাজে কথা বললেও এখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব, বেয়াদব। দুলাভাই ডাকসালা, এখন থেকে দিনে 2 বার করে দুলাভাই ডাকা প্র্যাকটিস করবি। আর দুলাভাই প্রজাতি একটু বেয়াদব টাইপের হয়, না হলে দুলাভাই ভাব আসে না, বুঝেছিস? আদিবের কথা শেষ হতেই দুজনেই একসাথে হেসে দিল। ডাক্তারের বিষয়ে কোনো ইনফরমেশন পেয়েছিস? তার জন্য চট্টগ্রাম যেতে হবে। 1.5 বছর আগে তারা ওখানে ছিল। এখন সবাই তাদের সম্পর্কে ভালো কথাই বলল, তবে ডক্টরের মায়ের ব্যবহার কিছুটা সন্দেহজনক। বিয়ের জন্য খুব তাড়া দিচ্ছে। এত তাড়াহুড়োর কি আছে বুঝতে পারছি না। সবকিছু ঘরোয়াভাবে করতে চাইছে। আজকে এই কথা বলতেই এসেছিল। এই ডক্টর আমার হাতে কঠিন মার খাবে ভাই। আমার বউয়ের সাথে ঘোরাঘুরির শখ সারা জীবনের মতো ঘুচিয়ে দেব। আগে ডাক্তারের একটা ব্যবস্থা করি, তারপর তোদের ব্যবস্থাও হয়ে যাবে। তবে একটা কথা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, আদিব, আমার আপু যদি রাজি না থাকে তাহলে আমি কিছুই করতে পারবো না। তোকে আগে আপুকে রাজি করতে হবে। আপুর অমতে গিয়ে আমি বা আমরা কিছুই করব না। শালা বেঈমান, নিজে তো ঠিকই সাহেববারকে জোর করে বিয়ে করে নিয়েছিস, আমার বেলায় আলাদা নিয়ম কেন? কারণ সাহেবা আমাকে ভালোবাসে, তাই আমি তার উপর জোর খাটাতে পারি। তোর বোন আমাকে ভালোবাসে, শুধু বয়সে তারতম্যের জন্য মুখ ফুটে বলতে পারে না। ঠিক আছে, তাহলে তো হয়েই গেল। আপু রাজি থাকলে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আমি নিচে যাচ্ছি, বউ অপেক্ষা করছে। তোর তো আবার বউ নাই, তুই বুঝবি না। আদিব ফারহানের কথায় মন খারাপের ভান ধরে বলল, আজকে তোর বোন অবহেলা করে বলে, না হলে আমি ওই 2 বাচ্চার বাপ হয়ে দেখিয়ে দিতাম। ফারহান আদিবের পিঠে ধুম করে কিল বসিয়ে দিয়ে হাসতে হাসতে চলে গেল। আয়নার সামনে নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে ব্যস্ত সাহেবা। আজ অনেকদিন পরে সে সেজেছে, তাও নিজের প্রাণ পুরুষের জন্য। সোনালি পাড়ের টকটকে লাল শাড়িতে তার রূপ ঠিকরে পড়ছে। কোমর পর্যন্ত কোকড়ানো খোলা চুলে বেলি ফুলের গাজরাটা আরেকটু ভালো করে লাগিয়ে আলতা পায়ে মন দিল সাহেবা। আলতা লাগানো শেষ করে মোটা নূপুরগুলো পরতে ধবধবে পায়ের সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে গেল। হাত ভর্তি লাল চুড়ির রিমঝিম শব্দে চারিপাশ মুখরিত হয়ে আছে। চিকন চেইনের কোমর বন্ধনীটা পরতেই একরাশ লজ্জা এসে ভর করল সাহেবার মুখে। লাল টকটকে লিপস্টিক আর গাঢ় কাজলে অপরূপ সুন্দরী লাগছে সাহেবাকে। নাকের নলক আর হাতের চুড়িগুলো ছাড়া আর গয়না পরতে ইচ্ছে হলো না, তাই সীতাহারটা আবার রেখে দিয়ে নিজেকে আর একবার দেখে নিল। ঘড়িতে এখন 12টা 23। ফারহান হয়তো এক্ষুনি চলে আসবে। ফারহানের উপস্থিতি চিন্তা করতে লজ্জায় নুইয়ে গেল সে। ঘরের লাইট অফ করে মৃদু আলো ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে জানালার দিকে এগিয়ে গেল সে।
জানালার কাঁচ খুলে দিতেই বাতাসের ঝাপটা এসে শীতল করে দিয়ে গেল তার অঙ্গ। ঠিক সেই মুহূর্তে আগমন হলো ফারহানের। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই পা জোড়া থেমে গেল তার। কয়েকটি হৃদস্পন্দন মিস হতেই বুকের বাঁ পাশটায় হাত রাখল সে। হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। শুকনো ঢোক গিলে নিজেকে সামলানোর চেষ্টা করল ফারহান। এই মেয়ে কি তাকে মারার প্ল্যান করেছে নাকি? সে আজ খুন হয়ে যাবে এই রূপে। ফারহানের আসার শব্দ পেয়েছে সাহেবা, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও ফারহানের উপস্থিতি টের না পেয়ে কপাল কুঁচকে গেল তার। চিন্তিত হয়ে পিছনে ঘুরতেই ফারহানের স্তব্ধ দৃষ্টি দেখে লজ্জায় মাথা নিচু করে নিল সে। প্রেয়সীকে এই রূপে দেখে ফারহানের বুকে চিনচিন ব্যথা করতে লাগলো। এক অজানা শক্তি টেনে নিয়ে গেল সাহেবার পানে। ফারহানের গরম নিঃশ্বাস আছড়ে পড়তেই চোখ তুলে তাকালো সাহেবার দিকে। সাহেবার শরীরের কম্পন স্পষ্ট বুঝতে পারছে ফারহান। আস্তে করে চিবুক ধরে মুখ উঁচু করতেই চোখ বন্ধ করে নিল সাহেবা। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল কিছুকাল। কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে নেশালো গলায় বলল, মারতে চাও? এই দেখো আমি নিঃশ্বাস নিতে পারছি না, বুক ধুকপুক করছে, শব্দ শুনতে পাচ্ছ? লজ্জাবতী গাছের মতো নেতিয়ে গেল সাহেবা। সাহেবাকে ঘুরিয়ে ঘাড়ে মুখ গুজল ফারহান। আবেদনময়ী গলায় প্রশ্ন করল, দেনমোহর বুঝে পেয়েছো বউ? ফারহানের বেসামাল স্পর্শে ততক্ষণে নেতিয়ে সাহেবা। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কোনো রকম মাথা নাড়িয়ে বোঝালো পেয়েছে। সাথে সাথে সাহেবাকে কোলে তুলে নিল ফারহান। ফিসফিস করে বলল, আমার তো আর 2 রাকাত শুকরিয়া নামাজ পড়তে ইচ্ছে হচ্ছে আমার হুরদের সর্দারনি। সাহেবা তখন চোখ বন্ধ করে ফারহানের বুকে মুখ লুকাতে ব্যস্ত। সাহেবাকে শুইয়ে দিয়ে তার হাতে চুমু খেলো ফারহান। ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, আমার তোমাকে চাই বউ, আমার অস্তিত্বের ভিতর তোমার অস্তিত্ব চাই। সাহেবা ফারহানের আকুতি ভরা কণ্ঠ শুনে তাকে হাত উঁচু করে জড়িয়ে ধরল। ফারহান হাসলো, যাকে বলে বিশ্ব জয় করা হাসি। প্রিয়তমার কপালে চুমু খেয়ে তার গলায় মুখ ডুবিয়ে আদরের ঝড় তুলে দিল। সেই ঝড়ের তাণ্ডব চলল সারা রাত। এতদিনের অপেক্ষার অবসান ঘটল দুজনের। ফজরের আজান হতেই মুয়াজ্জিনের সাথে আজানের জবাব দিল ফারহান। তার বুকের মাঝে গুটিসুটি মেরে শুয়ে আছে সাহেবা। চেহারার মলিন হয়ে আছে। সাহেবাকে দেখে একটু কষ্ট হলো তার। মলিন মুখে পরপর কয়েকটা চুমু খেয়ে বুকের সাথে নিবিড়ভাবে চেপে ধরল। নিজেকে কয়েক দফা গালি দিল নিজের বাড়াবাড়ির জন্য। মেয়েটার অনেক কষ্ট হয়েছে মনে হয়। আদুরে স্বরে কয়েকবার ডাকার পরে পিটপিট করে চোখ খুলল সাহেবা। একটু নড়াচড়া করে আবার চোখ বন্ধ করে নিল। আজান হয়ে গেছে বউ, নামাজ পড়ে আবার ঘুমিও। ফারহানের আদুরে ডাকে উঠে বসলো সাহেবা। শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। ফারহান বুঝতে পেরে কোলে করে নিয়ে গেল ওয়াশরুমে। কিছুক্ষণ সাহায্য করে বেরিয়ে এলো সে। সাহেবার গোসল শেষ হতেই চটপট নিজে চলে গেল ফ্রেশ হতে। নামাজ শেষ করে সাহেবাকে বেডে শুইয়ে দিয়ে নিচে চলে গেল ফারহান। হালকা কিছু খাবার খাইয়ে সাহেবাকে পেনকিলার দিতে হবে। গায়ে জ্বর জ্বর ভাব চলে এসেছে। একদিনের ভালোবাসায় এই হাল। বউ তো নয়, যেন ননির পুতুল। মুচকি হাসলো ফারহান। 1 সপ্তাহ যাবৎ চট্টগ্রামের নাসিরাবাদের অলিগলি চেষে বেড়াচ্ছে আদিব। আশানুরূপ কোনো ফল না পেয়ে হতাশার নিঃশ্বাস নিচ্ছে প্রতি মুহূর্ত। এভাবে চলতে থাকলে ফাইজাকে হারাবে নিশ্চিত। বিয়ের আর মাত্র 3 দিন বাকি। কালকে গায়ে হলুদ ফাইজার। যা করার আজকের মধ্যেই করতে হবে। আর যদি কিছু করতে না পারে তাহলে সব কিছু লণ্ডভণ্ড করে দেবে। ওই ডাক্তার ভালো না খারাপ তাতে কিচ্ছু যায় আসে না। যে কোনো পরিস্থিতিতে ফাইজা শুধু তার। বিয়ে তো ফাইজার তাকেই করতে হবে। রাস্তার পাশের একটা বেঞ্চে বসে পড়ল আদিব। পকেট থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছে নিয়ে পাশের ডাস্টবিনে ফেলে দিল। বেলা 2টো বাজতে চলল। মাথার উপরে সূর্যটা তার সমস্ত তেজ ঢেলে দিচ্ছে ধরণীর বুকে। আদিব আকাশের দিকে তাকিয়ে চোখ পিটপিট করল। রোদের তেজে তাকিয়ে থাকা যাচ্ছে না। চোখ নামিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, এক নিষ্ঠুর নারী হৃদয় পোড়াচ্ছে। তুই বা বাঁচাবি কেন? তুই না শরীরটাকে পোড়া। ফোনের রিংটনে বিরক্তিতে মুখ কুঁচকালো আদিব। একটু বসে ফোনের রিংটনে বিরক্তিতে মুখ কুঁচকালো আদিব। একটু বসে যে নিজের বিক্ষিপ্ত মনকে শান্ত করতে তার জো নেই। বেয়াদব ফোনটা সেই কখন থেকে বেজেই চলেছে।
ফোনেতে স্ক্রিনে ফারহানের নাম দেখেও পাত্তা দিল না সে। দুই হাতের ভর দিয়ে পেছনের দিকে হেলে বসলো। মাথার ওপর কারেন্টের তারের ওপর একটা কাক থেমে থেমে ডেকে যাচ্ছে। বিরক্তিতে ভ্রুদয় আরও বেশি কুঁচকে গেল আদিবের। বেঞ্চে থেকে উঠে গাড়ির দিকে এগিয়ে গেল। এখানে বসে থেকে কাজ নেই, এর চেয়ে বাসায় গিয়ে কিভাবে বউকে শিহরণ বইয়ে দেওয়ার মতো বাসর উপহার দেওয়া যায় তা নিয়ে একটা জাম্পেশ প্ল্যানিং করতে হবে। রাত 10টার দিকে উত্তরার বিশাল বহুল বাড়িতে প্রবেশ করলো আদিব। গাড়ি থেকে নামতেই প্রচণ্ড আঘাতে 2 পা পিছিয়ে গেল সে। হঠাৎ আক্রমণে হকচকিয়ে সামনে তাকালো আদিব। ফারহান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে। ঠোঁটের কিনারায় স্রোতের আভাস পেতেই বুঝতে পারল বন্ধু তার ঠোঁট ফাটিয়ে দিয়েছে। ফারহানের দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলল, হবু দুলাভাইয়ের ঠোঁট ফাটিয়ে দিতে লজ্জা করলো না তো? এই ঠোঁট দিয়ে তো বউকে চুমু খেতে পারবো না। এখন বউয়ের রাগ ভাঙাবো কেমনে শালা? ফোন রিসিভ করছিলে না কেন? এতবার কল দিচ্ছি, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। ফারহানের চিৎকার শুনে ভড়কে গেল আদিব। চিন্তিত গলায় বলল, কি হয়েছে দোস্ত, সবকিছু ঠিক আছে তো? একটু থেকে শঙ্কিত গলায় বলল, ভাইজা ঠিক আছে তো? চুপ করে আছিস কেন? আমার ভয় হচ্ছে ফারহান। আদিবকে দেখে কষ্ট হচ্ছে ফারহানের। এখন যা বলবে তা শুনে ছেলেটা হয়তো খুব ভেঙে পড়বে। আদিবের দিকে তাকিয়ে মলিন হাসলো ফারহান। নিজেকে শক্ত করে গমগমে গলায় বলল, আপু তোকে বিয়ে করতে চাই না আদিব। আজ সে সরাসরি বলেছে তোর প্রতি তার কোনো অনুভূতি নেই। তোকে বিয়ে করার কথা বললে বাড়ি ছেড়ে চলে যাবে। আমি অনেক বোঝাতে চেয়েছি ভাই, কিন্তু আপু আমার কোনো কথাই শুনলো না। আজকের মধ্যেই বিয়ে সেরে ফেলতে চাইছিল। আমি খুব কষ্টে ম্যানেজ করেছি, আমাকে মাফ করে দে ভাই। আপুর মতের বিরুদ্ধে যেতে পারবো না। আমি আগেই বলেছিলাম আপু যা চাই তাই হবে, এখানে আমার কিছু করার নেই। আদিব অনুভূতিহীন নির্জীব চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। বুকের ভেতর কিছু একটা ভাঙন চলছে। ভাঙনের তীব্র শব্দে কানে তালা লাগার জোগাড়। ফারহান কি শুনতে পাচ্ছে সে শব্দ? কি জানি, শুনতে পাচ্ছে না হয়তো। এই ভাঙনের শব্দ শুধু ক্ষতি বিক্ষত হওয়া প্রেমিক পুরুষেরই শুনতে পায়। সফল প্রেমিক পুরুষের কি এই ভাঙনের শব্দ শোনার ক্ষমতা আছে? ফারহানের দিকে তাকিয়ে মলিন হাসলো আদিব। কান্নাগুলো গিলে ফেলে কয়েকবার চোখের পাতা পিটপিট করে ফারহানকে বলল, বাসায় যা ফারহান, তোর বোনের বিয়ে, অনেক দায়িত্ব তোর। এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না দোস্ত। কল রিসিভ না করার জন্য সরি। অযথাই তোর সময় নষ্ট হলো। অনেকটা পর জার্নি করে এসেছি, একটু রেস্ট নিতে হবে। আমি রুমে গেলাম, সাবধানে যাস। ফারহানকে কিছু বলার সুযোগ না দিয়েই টলমলে পায়ে এগিয়ে গেল আদিব। ফারহানের কষ্ট হচ্ছে, বন্ধুর মতো ভাইয়ের মনের অবস্থা বুঝতে পারছে সে। আদিব ফাইজাকে কতটা ভালোবাসে তা বলার অপেক্ষা রাখে না। হৃদয়ের শেষ বিন্দু ভালোবাসাটুকুও ফাইজার পায়ের কাছে সঁপে দিয়েছে সে। তবু কেন এই প্রত্যাখ্যান? নিজেকে পাগল পাগল লাগছে ফারহানের। শুধু আদিবের বয়সের জন্যই কি এই অবহেলা? আদিবের মতো করে কি জাবের ভাইজাকে ভালোবাসবে? না, এভাবে শেষ হতে দেওয়া যায় না সব কিছু। শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে ফারহান। দেখা যাক আল্লাহ কি চান। বদ্ধ রুমে দেয়ালে হেলান দিয়ে বসে আছে ফাইজা। চোখ দুটি কদমের ন্যায় ফুলে আছে। চোখের পানি এখন অশ্রু হয়ে ঝরতে ঝরতে ক্লান্ত। তবে ফাইজার ক্লান্তি নেই। আজ সকালে আদিবের বাবা মা এসেছিল। ফাইজার মামি কিছুটা অহংকারী, কথার ধাঁচে বুঝিয়ে দেয় সবার অবস্থান। মামা খুব নিরীহ মানুষ, তবে বউকে খুব ভয় পান। আদিবের মা এসে কথার ছলে ফাইজাকে অনেক কথা শুনিয়ে গেছেন। তার সোনার টুকরো ছেলের জন্য মেয়ের বাবারা লাইন দিয়ে থাকে, কিন্তু তাতে তার কোনো মাথা ব্যথা নেই। সে তার বোনের মেয়েকে আনবে একমাত্র ছেলের বউ করে। ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে দিয়েছে ফাইজার অনেক বয়স হয়ে গিয়েছে। বাবার টাকার জোর না থাকলে তো বিয়েই হতো না। তাও ভালো একটা ডাক্তার ছেলে জুটেছে, না হলে তো আইবুড়ো হয়েই ঘরে বসে থাকতে হতো। যতই ডাক্তার হও না কেন, বিয়ে ছাড়া মেয়ে মানুষের কোনো মূল্য নেই। ফাইজা চুপ করে শুধু শুনে গেছে। তার পরিবারের কেউ শুনলে এই মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। ফাইজা একবার জবাব দিলে চরম অপমান হয়ে যেতে হবে তাকে। আদিবের মাকে সে এতটা অপমানিত কিভাবে হতে দেবে? মামি বলে পরোয়া করে না সে।
কিন্তু আদিবের মা বলেই বেঁচে গেল আজ। তবে সব কিছু শুনেছে সাহেবা। বারান্দায় দাঁড়িয়ে কফি খেতে খেতে বাড়ির সাজ দেখছিল সে। আদিবের মা জানতো না এখানে সাহেবাও আছে। রাগে গা পিত্তে জ্বলে যাচ্ছে ওর। এই মহিলাকে এতটা কঠিন শিক্ষা দিতে হবে। নিজেকে কি রানী এলিজাবেথ মনে করে নাকি? আসার পর থেকে সবাইকে অতিষ্ঠ করে তুলেছে। সাহেবা একবার ভাবলো ফারহানকে বলবে সব কিছু। পরক্ষণে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললো। ফারহানকে বললে ফারহান এক্ষুনি বাড়ি মাথায় তুলবে। একটা বিশ্রী পরিস্থিতিতে পড়তে হবে সবাইকে। মামাকে সবার সামনে ছোট্ট হতে হবে। ফাইজা ফোনের রেকর্ডারটা অফ করে আবার কফি খাওয়ায় মন দিল। এখন কিছু সময় এখানে কাটাবে স্তব্ধভাবে। স্তব্ধ রাতে অনেকটা ক্লান্ত হয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে ফাইজা। সারাদিন কান্নাকাটি করার ফলে সন্ধ্যার পর থেকেই ভয়ঙ্কর মাথা ব্যথা শুরু হয়েছে। অতিরিক্ত কান্নাকাটি করলে মাথা ব্যথা জেঁকে ধরে তাকে। তাই 9টার দিকেই রুম অন্ধকার করে শুয়ে পড়েছে সে। আপাতত এই যন্ত্রণা থেকে মুক্তি চায় তার। সামনে আরও কঠিন সময়ের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে ফাইজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিব। কি নিষ্পাপ মুখ! এই মুখের দিকে তাকিয়ে অনন্তকাল পাড়ি দেওয়া যায়। কে বলবে এই নিষ্পাপ চেহারায় মেয়েটা এতটা নিষ্ঠুর? এই মেয়েটাই তার কলিজা থেকে ভয়াবহ রক্তক্ষরণ করাচ্ছে। ফাইজার মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল আদিব, আমি তোমার জীবনে বসন্ত হতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার জীবনের চৈত্রের খরা নিয়ে এলে। ক্ষমা করবো না তোমাকে আমি। আমার ভালোবাসা তারা ঠুনকো নয় সোনা, কিন্তু তুমি আমার ধৈর্যের বলে বারবার আঘাত করেছ। তোমার প্রতিটি আঘাতে আমি ক্ষতবিক্ষত হচ্ছি। তোমার অবহেলায় আমি নিঃশেষ হচ্ছি বারংবার। এই অবহেলার দহনে তোমাকেও করতে হবে। খুব সাধারণভাবে অনুষ্ঠিত হচ্ছে ফাইজার হলুদ সন্ধ্যা। ফারহান প্রথমে নিষেধ করেছিল এসব করতে, কিন্তু ফারহানা বেগমের জন্য আর না করতে পারেনি। তবে কড়া গলায় বলে দিয়েছে অনুষ্ঠানে কোনো ছেলে মানুষ থাকতে পারবে না, আর কোনো গান বাজনা চলবে না। ফারহানের রাগের সাথে না পেরে একটু মন খারাপ হলেও সবাই মেনে নিয়েছে। ফাইজার এসবে কোনো মাথা ব্যথা নেই। জীবন্ত পুতুলের মতো বসে আছে সে। কয়েকজন এসে হলুদ লাগিয়ে দিয়ে গেছে। বিয়েটা কমিউনিটি সেন্টারে হবে, তাই বাসায় খুব একটা চাপ নেই। তবুও যে আত্মীয় স্বজন এসেছে তাদের আপ্যায়ন করার জন্য ফারহান কয়েকজন লোক নিয়োগ করেছে। রান্না বান্না সব বাসার ছাদে হচ্ছে। রান্না করে খাবার বাসায় পৌঁছে দেওয়া তাদের কাজ।